প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতির তিনটা রূপান্তর দেখব। এখানে বলে রাখি, যদি প্রথমটা দশমিক থেকে বাইনারি এই রূপান্তরটা যদি আমরা পারি, তাহলে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, বাকি দুইটা নিয়মও আমরা পারবো। তাই শুরুতেই আমি বলবো যে অত্যন্ত মনোযোগ দিতে প্রথম অঙ্কটিতে, যাতে পরের দুইটা অঙ্ক আমি সমাধান করে দেওয়ার আগেই তোমরা সমাধান করতে পারো। দেখি আমরা প্রথমে অঙ্কটা কিভাবে আসে। প্রিয় শিক্ষার্থী, এখানে আছে 38.05 বেস 10 ইকুয়াল জিজ্ঞাসা চিহ্নর বাইরে ব্র্যাকেটে আছে 2। তার মানে এখানে বাইনারিতে চাচ্ছে বেস 10। এই যে 10 বা 10, এই বেসটা কার আছে? দশমিক সংখ্যায়। তার মানে এই সংখ্যাটা হলো দশমিক। এখানে জিজ্ঞাসা চিহ্নর বাইরে বেস কত? 2 বা 2। এই যে 2 বেস কার আছে? বাইনারির। তার মানে এখানে চাচ্ছে বাইনারিতে, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। আমার এই প্রথম অঙ্কটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, এখানেও ঠিক সেটাই বলেছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে একটা দশমিক আছে, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এই যে দশমিক চিহ্নটা যেটা আছে, এই দশমিকটা বাম সাইডে কি আছে? 38। দশমিকের বাম সাইডে যে সংখ্যাটা থাকবে দশমিকের আগে, অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হলো বেস দ্বারা ভাগ হবে। আর দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে ওটা হলো বেস দ্বারা গুণ হবে। কোন বেস? চাহিত বেস, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন তো দ্বারা, মানে যেটা রূপান্তর করতে বলছে ওই বেস দ্বারা গুণ এবং ভাগ। অর্থাৎ দশমিকের আগেরটা ভাগ আর পরেরটা হলো গুণ। এসো আমরা দেখি অঙ্কটা কেমন হতে পারে। 38 ভাগ দিলাম 2। 38 কে যদি 2টা দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করা হয়, অথবা 38 এর মধ্যে 2 কতবার যায় এটা দিয়ে ভাগ করলেই মূলত পাওয়া যাবে। অর্থাৎ 19 দুগুণ 38। 38 এর মধ্যে 2 কতবার যায়? 19 বার। 19 দুগুণ 38, 19 বার যায়। 19 দুগুণ 38, মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। আর অবশিষ্ট না থাকলে তখন এখানে লিখতে হবে 0। এবার আমরা 19টাকে আবারও 2 দ্বারা ভাগ করি। 19টাকে যদি 2 দ্বারা ভাগ করি তখন কত হবে? 19 মানে 2 কয়বার যায়? 9 বার। 9 দুগুণ 18, যদি 10 দেয় 10 দুগুণ 20। অর্থাৎ বেশি যেতে পারবে না, হয় তার সমান যাবে, তা নাহলে তাছাড়া তার আগে থাকবে, এটা ক্রস করতে পারবে না। এখন আমরা দেখি 19 এর মধ্যে 2 যাচ্ছে 9 বার। 9 দুগুণ 18, 9 দুগুণ 18, অথচ এখানে আছে 19। তাহলে আমার গেছে 18 পর্যন্ত, আর এখানে সংখ্যা আছে 19। তাহলে অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকলো 1। সেই অবশিষ্ট সংখ্যাটা আমার শেষে বসে যাবে। এরপরে আমার এই 9 এর ভিতরে 2 কয়বার যাবে? 9 এর ভিতরে 2 যাবে 4 বার। 4 দুগুণ 8, 4 দুগুণ 8। এখানে একটা অবশিষ্ট থাকে, যেহেতু এখানে 9 আছে তাহলে অবশিষ্ট কত? 1। এরপরে আমাদের 4 এর মধ্যে 2 কয়বার যাবে? 2 বার। 2 দুগুণ 4, 2 দুগুণ 4, মিলে গেছে, অবশিষ্ট নাই। অবশিষ্ট না থাকলে 0। এরপরে আমাদের আবারও 2 এর মধ্যে 2 ভাগ করতে হবে। 2 এর মধ্যে 2 কিন্তু আমাদের একবার যায়। 2 1 2, তাহলে এখানে কি হবে? 1। 2 1 2, অবশিষ্ট এবারও নাই, যেহেতু মিলে গেছে। এরপর আমাদের এখানে অনেক স্টুডেন্ট তোমরা ভুল করে থাকো, যেখানে 1 ছোট সংখ্যা, 2 বড় সংখ্যা, এর ভিতরে ভাগ কিভাবে যাবে? ভাগ তো যায় না। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ফর্মুলা শেখাই দেই। যখন দেখবো ভিতরে সংখ্যাটা ছোট এবং যেটা দ্বারা ভাগ করছো সেটা হলো বড়, যদি এমন কোনো সমস্যা ফেস করো বা হয়, এরকম তো অবশ্যই হবে, যদি হয় তাহলে সেক্ষেত্রে করণীয় হলো এখানে 0, আর এইখানে যে সংখ্যাটা থাকবে 1 বা অন্য কোনো সংখ্যা, সেটা অবশেষে চলে যাবে, অর্থাৎ সর্বশেষে চলে যাবে, ভাগ শেষে চলে যাবে। এভাবে মূলত ভাগ করতে হবে। আমি শেষের অংশটা আরো একবার বলছি, যখন ভিতরের সংখ্যাটা ছোট থাকবে ভাগ যাবে না, যেমন এখন 2 দ্বারা ভাগ যাচ্ছে না, তখন এখানে 0, আর ভিতরে সংখ্যাটা ভাগ শেষে অর্থাৎ সর্বশেষে বসে যাবে। আর এটা হলো নিচ থেকে উপর দিকে সাজাতে হয়। নিচেরটাকে বলা হয় এম এস বি, উপরেরটা এন এস বি বলা হয়। এবার আমাদের 38 পূর্ণ সংখ্যা ভাগ করা হয়ে গেল। এখন আমরা দেখব 05 ভগ্নাংশটা। ভগ্নাংশটা আমরা দেখি। হ্যাঁ, 0.05, এটা হলো 0.05।
0.05 টা আমরা এখন ভাগ মানে গুণ করে দেখতে পারি 0.05 গুণ 2, এটা মানে গুণ করলে হয় 0.1, গুণ করলে কি হয় 0.1, এটা হচ্ছে। এখন তোমাদের আগে বলেছি দশমিকের আগে যে সংখ্যা থাকে সেটা পূর্ণ সংখ্যা, আর দশমিকের পরেরটা হলো ভগ্নাংশ। তাহলে এখানে যে দশমিক আছে, এই যে দশমিক আছে, দশমিকের আগে কি আছে জিরো, তাহলে জিরোটা কি হবে নিশ্চয়ই পূর্ণ সংখ্যা। আর দশমিকের পরে কি আছে ওয়ান, ওয়ান নিশ্চয় ভগ্নাংশ। জিরো যেহেতু দশমিকের আগে আছে আর পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ, তাহলে পূর্ণাংশের লাইনটা আমার এখানে, এজন্য পূর্ণাংশের লাইন এখানে আমাদের লিখতে হবে এই জায়গাটায় জিরো, আর এই দশমিকটা এখানে দিলাম, আর ওয়ান এখানে লিখলাম ভগ্নাংশের লাইনে, অর্থাৎ জিরোটা পূর্ণাংশের লাইনে আর ওয়ানটা ভগ্নাংশের লাইনে। আবারও গুণ টু দিতে পারো, যদি গুণ টু দেওয়া হয়। আর একটা বিষয় বলে রাখি, যদি পারো ওয়ানের পাশে একটা জিরো দিয়ে নিও, কারণ ওপরে আমার 0.5 দুইটা বিট আছে, এখানে দুইটা বিট হলে স্ট্যান্ডার্ড হয়, না দিলে সমস্যা তা নাই, না দিলেও হবে কিন্তু দিলে ভালো হয়। এক্ষেত্রে আমাদের 0.10, এটাকে যদি আবারও আমরা 2 দ্বারা গুণ করা হয়, গুণ করলে 0.2 হচ্ছে 0.2, তাহলে জিরোটা যেহেতু দশমিকের আগে পূর্ণ সংখ্যা, জিরো এর পাশে 0.2টাই এই একটা জিরো দিয়ে নিলাম, না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে ভালো হয়। এরপরে আমাদের আবারও যদি গুণ করা হয় 0.20 এর সঙ্গে 2 গুণ করলে হয় 0.4, এই জিরোটা এই পাশে চলে আসবে, 0.4টা এখানে দিয়ে দিলাম। এবার আবারও যদি গুণ করা হয় তাহলে হবে এবার 0.8, এই জিরোটা পূর্ণ সংখ্যা এ পাশে 0.8 এখানে দিলাম একটা শূন্য, এমনিতে দিয়ে নিলাম। এবার গুণ করলে কি হবে, আবারও যদি 2 গুণ করা হয় তাহলে হবে 1.6, 1.6, ওয়ানটা দশমিকের আগে পূর্ণ সংখ্যা, তো এই জন্য ওয়ানটা এখানে লিখলাম, 0.6টা পাশে দিয়ে দিলাম। এখন একটা বিষয় খেয়াল করো তো, আমি এভাবে গুণ করতে করতে মানে আসলাম 1 2 3 4 5 বার পর্যন্ত আসলাম, তবুও কি আমার অঙ্ক শেষ হয়েছে? না, এভাবে আমি অসংখ্য বার যাওয়া যাবে। এভাবে যদি শেষ না হয় সেই ক্ষেত্রে করণীয় হলো তুমি সর্বোচ্চ 5 বার, 3 বার বা সর্বোচ্চ 5 বার পর্যন্ত এভাবে গুণ করলে হবে। তা 5 বার করতে পারো, এটা স্ট্যান্ডার্ড। 5 বার গুণ করলে করে এখানে শেষ। এবার এটা উপর থেকে নিচের দিকে সাজাতে হবে পূর্ণ সংখ্যাটা, উপরেরটা এক্ষেত্রে এমএসবি, নিচেরটা এলএসবি। সাইক্লোন হিসেবে বলে রাখি, এই এমএসবি এবং মানে এলএসবি এগুলো যে না লিখলে অঙ্ক ভুল তা না, তুমি নাও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই, বাট তুমি যদি লেখো তখন তোমাকে এটা মনে রাখতে হবে অবশ্যই যেটা ভাগ করবা সেটা নিচ থেকে উপরের দিকে তীর চিহ্ন হবে, আর যেটা ভগ্নাংশ গুণ করবা সেটা উপর থেকে নিচের দিকে তীর চিহ্ন হবে। এই তীর চিহ্ন বা এনএসবি এনএসবি এইগুলো যদি লিখতে ভুল করো তাহলে কিন্তু বোর্ডে এক্সামিনার চাইলেও তোমার নাম্বার কাটতে পারে। এই জন্য লিখলে সাবধান, সঠিকভাবে লিখতে হবে, না লিখলে টোটালি লেখার দরকার নেই, তাতে কোনো সমস্যা নাই। এবার আমরা উত্তরটা কিভাবে লিখবো, প্রথমে এটা লিখি আমরা, অতএব 38.05, এটা বেস ছিল 10, সমান সমান, প্রথমে আমরা দেখো এই 38 এর মান লিখবো, নিচের দিক থেকে উপরের দিকে সাজাতে হবে, নিচ থেকে নিচে প্রথমে কি আছে 1, তারপরে 0, এরপরে 0 1 1 0 লিখলাম। এরপরে এখানে একটা দেখো দশমিক আছে, আমরা এখানে দশমিক দিয়ে নিলাম। এবার পরের ভগ্নাংশ মান 0.5, 0.5 এর মানটা বের করতে হবে। 0.5 এর মানটা এই পূর্ণ সংখ্যাগুলো থেকে নিতে হবে, পূর্ণ সংখ্যা। প্রথমে কি আছে 0, 0, তারপরেও 0, তারপরেও 0, তারপরেও 0, এরপরে কি আছে 1। এখন এখানে কি আমার অঙ্ক শেষ হয়েছিল? না, অঙ্ক শেষ হয়নি, এজন্য এখানে এরকম একটা ডট ডট অব্যাহত রাখতে হবে, দিতে হবে, না দিলে কিন্তু অঙ্কটা ভুল। যে তোমার অঙ্ক শেষ হয়নি, এখানে তোমার অ্যান্সার লেখার সময় বোঝাতে হবে হ্যাঁ আমার অঙ্কটা শেষ হয়নি। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটাতে কোনো রকম যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সেটার উত্তর দেওয়ার। তাহলে আমরা দশমিক থেকে বাইনারি এই অঙ্কটা এখন শিখলাম, আমাদের 1 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল। দশমিক থেকে অক্টাল, আগেও আমাদের এখানে দশমিক ছিল, এখানে ছিল বাইনারির বেস 2, এবার আমাদের অক্টাল।
দশমিক থেকে যখন অক্টাইল করব তখন আমাদের একই নিয়ম, বাইনারি মতো নিয়ম। এখানে বাইনারি বেস 2 ছিল বলে আমরা পূর্ণ সংখ্যাটা অর্থাৎ দশমিকের আগের সংখ্যাটা 2 দ্বারা ভাগ করেছিলাম, আর দশমিক বা ভগ্নাংশের পরের সংখ্যাটা আমরা 2 দ্বারা গুণ করেছিলাম। এখন ঠিক সেটা আমরা 8 দ্বারা ভাগ করব এবং 8 দ্বারা গুণ করব। এই ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তারপরেও অঙ্কটা আমি দেখে মানে একবার দেখিয়ে দিচ্ছি। 175 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 175 কে 8 দ্বারা ভাগ করলাম, 175 কে 8 দ্বারা ভাগ করলে 175 ভাগ 8, 175 কে 8 দ্বারা ভাগ করলে হয় 21.875। আমরা বলেছি ভগ্নাংশের এই ভগ্নাংশটা আমরা নিব না, আমরা নিব পূর্ণাংশটা। পূর্ণাংশ কত আছে? 21। তাহলে আমাদের ক্লিয়ার হলো 175 এর মধ্যে 8 21 বার যায়। এবার এই 21 বার গেল, এখন আমাদের বার করতে হবে যে অবশিষ্ট কত আছে। অবশিষ্টটা বুঝতে গেলে এই 8 কে 21 এর সাথে 8 কে 21 এর সাথে গুণ করতে হবে। 8 কে 21 এর সাথে গুণ করলে হয় 168, আর আমার এখানে সংখ্যা আছে কত? 175। তাহলে 175 থেকে 168 যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল থাকে কত? 7। সেই 7টা হলো এখানকার আমার অবশিষ্ট। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবারও আমরা 8 দ্বারা ভাগ করবো। 21 এর মধ্যে 8 কয়বার যায়? 21 এর মধ্যে 8 2 বার যায়। 8 দুগুণ 16, 8 দুগুণ 16 2 বার যায়। কিন্তু ওখানে আছে কত? 21 আছে 21, কিন্তু আমাদের মানে গেছে কত পর্যন্ত? 16 পর্যন্ত। অবশিষ্ট কত থাকে? 16, 21 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 5। তাহলে অবশিষ্ট থাকে আমাদের 5। এবার আমাদের দেখো সেই আগেরই ফাংশন এসেছে, শেষে যেটা বলছিলাম যে ভুল হতে পারে যে 8 বড় 2 ছোট, তাহলে 2 এর মধ্যে কি 8 যাবে? না, যাবে না। এভাবে ভাগ যায় না। যখন ভাগ যাবে না এমন কোন সমস্যা আসবে তখন এখানে শূন্য, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এখানে 2 আছে বলে 2 দিলাম। এর আগে বাইনারির সময় এখানে 1 ছিল বলে আমরা 1 দিতাম। এতটুকুই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই। হয়ে গেল। ভগ্নাংশটা দেখি, ভগ্নাংশটা এক নজরে গুণ 8 হয় 1.2, 1.2। তাহলে এই যে দশমিকের আগে কি আছে? 1। এটা পূর্ণ সংখ্যা, তাহলে 1টা এখানে আসবে। আর ভগ্নাংশ 2 এর পাশে যাবে। এখানে দুইটা বিট 1 আর 0, দুইটা বিট আছে। যেমন একটা 1 এবং 5, 1 এবং 5 দুইটা বিট আছে, এজন্য এখানে আমরা দুইটা বিট পূরণ করে নিলাম। 2 এবং 0 দিলাম। 0টা না দিলেও হয়, তারপরে বলেছি দিলে ভালো হয়, দিয়ে দিলাম। এবার আমাদের কি হয়? এটা এর একটা বিষয় বলে রাখি, মাঝখান থেকে কিন্তু আমার একটা ব্যারিকেড দেওয়া আছে। পূর্ণ অংশের একটা এপাশের আর ওপাশে হলো ভগ্নাংশ। যেহেতু মাঝখান থেকে একটা ব্যারিকেড আছে এই জন্য আমাদের মনে রাখতে হবে এই ভগ্নাংশের এপাশে মানে পূর্ণ অংশের লাইনে যেটা থাকবে সেটা কখনো গুণ করার সময় ধরা যাবে না। যখন আমি এইটা গুণ করব 0.20 গুণ 8, 0.20 গুণ 8, এখানে 1 কিন্তু ধরা যাবে না। 1 ধরলে অঙ্ক অবশ্যই ভুল হয়ে যাবে। 6, 1.6, 1টা পূর্ণ সংখ্যা যেহেতু ভগ্নাংশের আগে, তাহলে 1 এখানে লিখবো, আর 6 এখানে একটা 0 দিয়ে নিলাম, আবার গুণ করলাম। এবার কত হবে? 4টা পূর্ণ সংখ্যা, আমরা এপাশে দিয়ে নিলাম 4, তারপরে 8, আবারও আমরা গুণ করলাম 8 দ্বারা, কত হবে? 6.4, পাশে 6.4, তো 4 হতে পারে। হ্যাঁ, এভাবে যদি আমরা একাধিকবারও মানে গুণ করি, আরো অনেকবার যাই, তাও কিন্তু এটা শেষ হবে না। এখন আমরা সেক্ষেত্রে কয়বার যাবো? 5 বার যাবো। 5 বারের বেশি আমাদের যাওয়ার প্রয়োজন নেই, সর্বোচ্চ 5 বার। 3 বার গেলেও হবে, সর্বোচ্চ 5 বার বেশি যাওয়া যাবে না। এখন এক্ষেত্রে আমাদের মানে 1 2 3 4 5 বার হয়ে গেছে, এজন্য আমার আর যাওয়ার দরকার নেই। কারণ উপর থেকে আমরা নিচের দিকে সাজিয়ে লিখবো, আর এটা নিচ থেকে উপর দিকে সাজিয়ে লিখবো। এই তীর চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। তুমি যদি না দিতে চাও তবুও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। তবে এখানে একটা বিষয় তোমাদের একটু জানিয়ে রাখার জন্য আমি এটা লিখছি আবারও, যে প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি যখন দশমিক থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করেছিলাম তখন লিখছিলাম এম এস বি, আর বি তে হলো বিট। বিটের পুরো নাম হলো বাইনারি ডিজিট। এখন আমি লিখলাম এম এস ডি, ডি তে হলো ডিজিট।
ডি তে শুধুমাত্র ডিজিট, আর বি তে হলো বিট। বাইনারি ক্ষেত্রে বি ব্যবহার করতে হবে, আর বাইনারি ছাড়া অন্য যে সকল ক্ষেত্র আসবে সেখানে ডি ব্যবহার করতে হবে। যেহেতু আমি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে, এখানে বাইনারি কোনো ফাংশন নেই, এই জন্য এখানে এম এস বি, বি লেখা যাবে না, লিখতে হবে ডি, ডি তে ডিজিট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার অ্যান্সার যেভাবে লিখবা তোমরা অবশ্যই অ্যান্সার লিখতে পারবে আমি জানি, কারণ এর আগে তোমরা অ্যান্সার লেখার সিস্টেমটা জেনেছো। এক্ষেত্রে অ্যান্সার লিখতে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তারপর আমি দেখাচ্ছি প্রথমে 175 এর অ্যান্সারটা আমরা লিখবো 257। এখানে একটা দশমিক আছে, আমরাও দশমিক দিলাম। এবার ভগ্নাংশ, ভগ্নাংশে আমরা পূর্ণাংশটা লিখবো 11463 লিখলাম। এভাবে অঙ্ক কি শেষ হয়েছে এখানে? না, আরো দেওয়া যাবে, এই জন্য ডট ডট দিলাম, ডট ডট দিয়ে আরো কিছু দূর নিয়ে গেলাম 8। এটাই হলো এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা সমাধান করলাম কোনটা? 2 নাম্বারটা, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টালে রূপান্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা পরের অঙ্কে যাব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখবো দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। এটাও আগের মতোই। আমি এখন জানি তোমাদের যদি এই অঙ্কটা তোমাদের নিজেদেরই সলভ করতে দেয় তবু তোমরা পারবা, তারপরেও আমি অঙ্কটা সমাধান করে দিচ্ছি, পরে তোমরা প্র্যাকটিস করে নিও। আমরা এখন 3 নম্বর অঙ্কটা দেখবো। আমরা এটা হেক্সাডেসিমালে রূপান্তর করবো, কারণ বেস দিচ্ছি 16। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ভগ্নাংশ আছে, রেডিক্স পয়েন্ট এর আগের যে 2479 সংখ্যাটা আছে, এটা আমরা 16 দ্বারা ভাগ করব। আর 0.50 সংখ্যাটা আমরা 16 দ্বারা গুণ করব, যেটা তোমরা জানো। তারপরেও আবার অঙ্কটা করে দিচ্ছি সমাধান। দেখো, মানে 2479 কে 16 দ্বারা ভাগ করলে কত হবে? 16 দ্বারা ভাগ করলে 2479 কে 16 দ্বারা ভাগ করো, ভাগ করলে হয় 154.0 পরে সামথিং কিছু হয়, এটা হয় 154। এখন আমরা বুঝলাম 154, 2479 এই সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করলে 154 দশমিক সামথিং কিছু হয়, কিন্তু ভগ্নাংশটা মানে নেওয়ার দরকার নেই, 154টাই নিতে হবে, যেটা পূর্ণ সংখ্যা। আর এই 154 পূর্ণ সংখ্যাটা নেওয়ার পরে এখন আমাদের খুঁজতে হবে অবশিষ্ট কত আছে। অবশিষ্ট কত আছে সেটা বুঝতে গেলে 154কে 16 দ্বারা গুণ করতে হবে। 16 দ্বারা গুণ করলে হয় 2464, 2464, 2464। এখানে আমার সংখ্যা ছিল কত? 2479। 2479 থেকে 2464 বিয়োগ করলে আমাদের কত হয়? সম্ভবত 15 হয়। কত হয়? 15 হয়। আমরা এখানে লিখলাম 15, বাট একটুখানি সমস্যা আছে। সমস্যাটা আমরা কিসে রূপান্তর করছি? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 15 বলে কি কিছু আছে? না। 15 মানে হলো এফ। তুমি এখানে এফ লিখতে হবে। তুমি যদি এখানে শুধুমাত্র এফ লেখো অঙ্ক হবে, কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র 15 লিখতে পারবা না, কারণ 15 বলে কোনো সংখ্যাই নেই হেক্সাডেসিমালে। শুধু এফ লিখতে পারবা, কিন্তু শুধু 15 লিখতে পারবা না। আর যদি 15 লেখো ব্র্যাকেটে অবশ্যই তোমাকে এফ লিখে দিতে হবে, বিষয়টা খেয়াল রাখবা। আর এরপরে আমরা এই 154কে যদি 16 দ্বারা আবারও ভাগ করি কত হবে? 154 9 বার যাবে, 154কে 16 দ্বারা ভাগ করলে 9 বার যাবে। অবশিষ্ট কত হবে? তো 144, অবশিষ্ট থাকছে 10, আমাদের এখানে অবশিষ্ট 10। আর হেক্সাডেসিমালে 10 মানে কত? এ। 10 মানে এ, এটা মনে রাখতে হবে, অবশ্যই 10 মানে এ, এটা যেন আমাদের ভুল না হয়। এরপরে আবারও সেই জায়গাটা, এই 9 ছোট সংখ্যা 16 বড় সংখ্যা, এটাকে ভাগ করা যাবে যাবে না? তাহলে এখানে 0 9টা অবশিষ্ট হিসাবে চলে আসবে শেষে, অবশিষ্ট হিসাবে। ক্লিয়ার? এবার আমরা দেখব ভগ্নাংশটা। 0.50 গুণ 16, এটা গুণ করলে কি হয়? গুণ করলে শুধুমাত্র 8 হচ্ছে, শুধুমাত্র 8। 0.50 গুণ 16, 0.50 গুণ 16 দিলে শুধুমাত্র হচ্ছে 8। তোমরাও ক্যালকুলেটরে দেখতে পারো যে 0.50 গুণ 16 দিলে কত হচ্ছে? শুধুমাত্র 8। 8 এর আগে পরে কোনো দশমিক নেই, কোনো সংখ্যাই নেই, শুধুমাত্র 8। এজন্য আমরা বলতে পারি 8টা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, যেহেতু সেটা কোনো ভগ্নাংশ আসেনি, অন্য কোনো কিছু নেই, এজন্য 8টা কি হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সিরিয়াল আমরা 8টা লিখলাম। ভগ্নাংশে তো আমাদের কোনো সংখ্যা আসেনি, এজন্য দশমিক জিরো 00 লিখে দিতে পারি আমরা, দশমিক দিয়ে 00 লিখে দিতে পারি। এখন একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে, এখন জিরোর সাথে, এই জিরোর সাথে কি কোনো কিছু গুণ করা যায়? না।
জিরোর সাথে কোনো কিছু গুণ করা যায় না, জিরোর সাথে যা গুণ করা হয় জিরোই হয়, কোনো কিছু জিরোর সাথে গুণ করা যায় না। এই জন্য এই গুণ অংশ মানে ভগ্নাংশটা এখানেই শেষ, এরপরে ভগ্নাংশে কোনো কিছু করা লাগবে না। যেমন তোমাদের যদি বলে রাখি 0.50 গুণ 2, এটা গুণ করো তো, গুণ করলে কি হবে, শুধুমাত্র মানে 1 হতে পারে, শুধুমাত্র 1, 0.50 গুণ 2, 50 গুণ 2, শুধুমাত্র 1, শুধুমাত্র 1 হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে, 1টা এখানে হয়ে যাবে, আর এপাশে 0 0, এই অঙ্কটাও এখানেই সমাপ্ত, এরপর আর গুণ করা যাবে না। সেটা ক্লিয়ার? হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আমাদের এখানে যেটা হয়েছে, দশমিক থেকে হেক্সাডেসিমালে 8 বেরিয়েছে, পূর্ণ সংখ্যা একটা, আর পরে ভগ্নাংশ সব 0 0, যেহেতু আর গুণ করা যাবে না, অঙ্ক ওখানেই শেষ। এবার আমরা অ্যান্সারটা কিভাবে লিখতে পারি একটু দেখি। 2479 আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। অ্যান্সারটা লেখার সময় প্রথমে আমরা এবার অ্যান্সারটা দেখি। 2479, শুধু এই অংশটা কি হবে, এই 9 এফ। সাইড নোট, এখানে মনে রেখো, এখানে 10 15 এই দুইটা সংখ্যা কিন্তু অবশ্যই এখানে লেখা যাবে না। খেয়াল রেখো, 15 এবং 10 লেখা যাবে না, কারণ 15 এবং 10 বলে হেক্সাডেসিমালে কোনো সংখ্যা পদ্ধতি নেই। এখানে এ এবং এফ আছে, এ এবং এফ এই দুটা লিখতে হবে, সংখ্যা লেখা যাবে না অ্যান্সার লেখার সময়। এরপরে আমাদের ভগ্নাংশ 15, এটার মান কত ছিল 8, শুধু 8 লিখলাম, অঙ্ক এখানেই শেষ। বেজ হলো মানে 16। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা শেষে কি দিয়েছিলাম, এরকম ডট ডট দিয়েছিলাম, তার মানে বোঝাইছিলাম আমার অঙ্কটা এখনো শেষ হয়নি, এরপরে এখনো রয়েছে। বাট এখানে এই ডট ডট অংশটা হবে না, তার কারণ আমার এই ভগ্নাংশের অঙ্কটা এখানে শেষ হয়ে গেছে, পরিসমাপ্তি ঘটেছে, যে কারণে এখানে ডট ডট দেওয়া যাবে না। যদি শেষ না হতো সেক্ষেত্রে দিতাম আমরা। প্রিয় শিক্ষার্থী, এটার মধ্য দিয়ে আমাদের দশমিক থেকে হেক্সাডেসিমাল এই নিয়মটাও শেষ হয়ে গেল। তাহলে এতক্ষণ ধরে আমরা তিনটা নিয়ম দেখলাম।